শুরু করছি স্নিগ্ধ বিষ গল্পের পর্ব সংখ্যা 15। লেখনীতে সানজিদা আক্তার মুন্নি। তৌসিরের মুখ থেকে নিঃসৃত হওয়া বাণী বিবিজানের কর্ণপাত হতেই তিনি চোখ পাকিয়ে তৌসিরের দিকে তাকিয়ে কড়া গলা ধারণ করেন। তোমারে বিয়া করাইয়া দিছি বইলা চাঙ্গে উঠে গেছ? কই ছিলি তোরা? কই থাহস? এই মাগি কুঠির থাইকা বের হইয়া গেট অব্দি চইলা গেছিল। আমি ধইরা বাড়িতে আয়না কুপাইছি। তৌসির বিবিজানের থেকে এই কাহিনী শুনে নাজিম চাচার দিকে তাকিয়ে বলে, আমি কি কইতাম? ছোট চাচার দায়িত্বে ছিল না এই মহিলা? এরে তো দাদাজান ধইরা আনছিল। বিবিজান কটমট করে নাজিম চাচার দিকে চেয়ে বলেন, হ্যাঁ, তোর দাদাজান এরে আটকাইয়া রাখছিল। আমি না পারতে মারছি, এখন তোর দাদাজান না আমার লগে মায়ের লাগাইয়া দেয়। তৌসির ফুস করে শ্বাস ছেড়ে বলে, আমি এসব কোনোটা জানি না, তোমার ছোট ঢেহারে বলো যা বলার। বিবিজান হাত থেকে কুঠারটা ফেলে দিয়ে দু কদম এগিয়ে এসে নাজিম চাচার কান টেনে ধরে দাঁতে দাঁত চেপে বলেন, সারাদিন আছোস এক মদ গেলতে আর আকাম কুকামের কথাবার্তা বলতে, কামের তো কোনো বাল ফালাস না। এ বলে নাজিম চাচার কান ছেড়ে টাস করে একটা থাপ্পড় মেরে দেন গালে। নাজিম চাচা মায়ের হাতের মার খেয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকেন। এটা প্রথম না, তৌসির, মিনহাজ মামা, রুদ্র, এমনকি তৌসিরের আব্বা সহ এখনো বিবিজানের হাতের মার খান। তো নাজিম চাচার খাওয়া কোনো বড় বিষয় নয়। উনি থাপ্পড় খেয়ে বলেন, আম্মা আম্মা আর মাইরো না, আমি বুঝি নাই এমন হইব। বিবিজান এবার রুদ্রের দিকে হাত বাড়ান তাকে মারতে, সাথে দাঁত চেপে বলেন, এই বদমাস, তুইও এদিকে আয়, তোরেও দেই কয়টা। রুদ্র মায়ের ভয়ে লাত দিয়ে সরে গিয়ে আমতামতা করে বলে, আমাদের ভুল হয়ে গিয়েছে, আমাদের ক্ষমা করে দিন প্লিজ মিসেস শিকদার। এ শুনে বিবিজান রুদ্ধ ক্রোধে চোয়াল শক্ত করে তীব্র স্বরে বলেন, মনে মনে কইছিলাম তোর হাতে আমার সিমরান রে তুইলা দিতাম, কিন্তু তুই যে লেভেলের বাইন চোদ, তোর কাছে দিলে আমার নাতিন সুহে থাকবো না। সিমরানের কথা শুনে রুদ্র এক লাফে আবারও জায়গায় এসে দাঁড়িয়ে উত্তেজিত গলায় বলে, না না, আমি সব কাম পারি, আমি এখন থাইকা ভালা হইয়া যাবো। বিবিজান আর তর্কে জড়ান না, কারণ সময় এখন রজনীর অন্তরতম ক্ষণে ফজরের আগে লাশটা গুম করতে হবে। তিনি নাজিম চাচা ও রুদ্রকে বলেন, তোরা এই লাশ গুম কর। এই বলে তৌসিরের দিকে তাকিয়ে বলেন, আর তুই আমার লগে কুঠিরে আয়, কথা আছে। তৌসির দীর্ঘ শ্বাস ছেড়ে বলে, এত রাইতে না গেলে হয় না বিবিজান, আমার বউ ঘরে একলা, ডরাই যদি। বিবিজান এ শুনে মুখ ভেঙচিয়ে বলে, বাহ, প্রথমে তো বিয়া করতে চাইলি না, আর এখন এত প্রেম বউয়ের লাগি। তৌসির খানিকটা অপ্রস্তুত হয়ে বলে, না না, কি যে কও, ও ডরাই আর কি। আচ্ছা তাহলে তুই যা, কাইল কথা কই মনে, বাচ্চা মানুষ, ডর বুকত লাগতেই পারে। তৌসির মাথা নাড়িয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়, আর মনে মনে বলে, বুড়ির বুড়ি এক পা কবরে আর এক পা রাইখা কি রাজত্বটাই না করছে। নাজিম চাচাকে রুদ্র ফিসফিসিয়ে বলে, আজ একটা বউ থাকলে আমরাও এমন বউয়ের উসিলা দেখাইতে পারতাম। নাজিম চাচা রুদ্রের দিকে বিরক্তিতে চেয়ে বলেন, আমাদের মতো বিশ্ব বদমাসের বউ দিয়া ঠেকতনি মানুষ, কাম কর বেটা। তৌসির ঘরের দরজা আলগোছে খোলে, ঘরে প্রবেশ করে, আলগোছে খুললো যাতে নাঝা টের না পায়। ঘরে ঢুকে সামনে তাকাতেই দেখে নাঝা জায়নামাজে বসে আছে, ওর পাশে ওর 3টি বিড়ালও বসে আছে। তৌসির দীর্ঘশ্বাস ছেড়ে চুপচাপ এগিয়ে এসে বিছানায় গা এলিয়ে দেয়, খুব ঘুম পাচ্ছে, নিদ্রার তলদেশে ডুবা অতি প্রয়োজন। এ ভেবে তৌসির বালিশে মাথা রাখতে নাঝার গলা কানে ভেসে আসে, শখ মিটিয়ে এলেন নাকি পর নারীর থেকে? এ প্রশ্নে তৌসিরের মনে বেজায় ক্রোধ জন্ম নেয়। কেন এমন কথা বলল? সব সময় শুধু মন্দ ভাবনা ভাবে তৌসিরের সম্পর্কে। ক্রোধ জন্ম নিলেও তথাপি নিজের ক্রোধ সংকোচ করে শান্ত গলায় বলে, অন্য কামে গেছিলাম বাইরে, তুমি যা ভাবতেছ তা না। নাঝা ঠিক বিশ্বাস করতে পারে না তার কথা খানি, তাই আবারও ক্ষীণ গলায় শোধায়, ধোয়া তুলসী পাতা সেজে কি লাভ? সত্য আমাদের দুজনেরই জানা। তৌসির নাঝার এই কঠিন কথাই এবার ক্রোধ ভরে উচ্চারণ করে, অতিরিক্ত কিছুই ভালো না তালুকদারের মাইয়া, তুমি বেশি বলতেছ। বাহ, দোষ করবেন আর দোষী বললেই বেশি হয়ে যায়। তৌসির শান্ত স্বরে শোধায়, নারী দোষ ব্যতীত জগতের সমস্ত দোষের বিষ আমার রক্তে মিশা। নাঝা আর তর্কে যায় না, চুপ হয়ে যায়। হয়তো এটাই সত্য, তথাচ মস্তিষ্ক মেনে নিতে পারলেও অন্তর ঠিকই বলে, এগুলো মিথ্যা, সব মিথ্যা। নাঝার এই নীরবতা দেখে তৌসির সিলিংয়ের দিকে তাকিয়ে তাবাসসুম হেসে বলে, বিশ্বাস করলা না আমারে?
নাঝা ম্লান হেসে মৃদু আওয়াজ ধারণ করে। বিশ্বাস করতে তো চাই, কিন্তু পরক্ষণেই কানে বাজতে থাকে আপনার নামে শোনা দুর্নামের কাসর ঘণ্টা। তৌসির দুর্নামের কথা শুনে খানিকটা হাসে, অতঃপর বলে, তিরস্কারের লীলাভূমিতে মুখোশ ছাড়া বাস করে দুর্নাম তো থাকবেই। এ বলে কিছু মুহূর্ত চুপ থেকে ফের বলে, তাই বলে এগুলো বিশ্বাস করিরা আমারে ঘেন্নাই বা? আপনার প্রতি আমার কোনো ঘৃণা নেই, তাইলে আমারে দোষ দিয়া সবসময় কথা কেন কও? ওটা আপনার অভ্যাসেই বলি। এ বলে নাঝা একটু দাম নেয়, যে অভিমানটা এতক্ষণ সযত্নে লুকিয়ে রেখেছিল তা এবার প্রকাশ করে। মাঝরাতে আমাকে একা রেখে আপনি কোন বিবেকে চলে গেলেন? এটা তো আমার বাপের বাড়ি না, ভয় হয় আমার একা থাকতে। তৌসির এ শুনে মনে মনে ভাবে, ওহো এই ব্যাপার, এই কারণে আমার নাগিন আমার লগে এমন তেরামি করতেছে। তৌসির আলতো হেসে বুনে, আচ্ছা আর জীবনেও যাইতাম না তোমারে থইয়া, এখন আও ঘুমাই। আপনার মতন তো বেদিন না আমি, ফজরে নামাজ না পড়ে ঘুমিয়ে যাব। বেদিন শব্দটা শুনে মাত্র তৌসিরের আত্মসম্মানে লাগে। সে প্রায় চেঁচিয়ে উঠে বলে, এই বেটি মুখ সামলা, আমারে বেদিন কইস না, আমি শুক্রবার নামাজ পড়ি। নাঝার সর্বাঙ্গ যেন জ্বলে যায় এই অদ্ভুত যুক্তিতে। সমস্ত খুব উগরে দিয়ে বলে, সারা সপ্তাহ বুঝি পিরিয়ড থাকে আপনার, তাই শুধু শুক্রবার নামাজটা পড়েন? এ কথা শুনে তৌসিরের রাগ আর বিস্ময়ে থম মেরে যায়। সেই 19-20 সালে ফেসবুকে সে এমন টাইপ নামাজ না পড়া নিয়ে কথায় কত পোস্ট দেখেছে, নিজেও কতগুলোতে হাহার রিয়াক্ট দিয়েছে। সে সময় সে নিজেও অন্যদের এসব বলে ঠাট্টা করত, কারণ তখনকার তৌসির সজ্জাওরামি এক পাশে রেখে নামাজটা নিয়মিত পড়ার চেষ্টা করত। কিন্তু এখন আর তা হয় না, যদিও একেবারে ছাড়েনি। হায় রে কপাল, সেই মানুষকে যা বলে তামাশা করত, আজ তার নিজের বউই তাকে সেই কথা ফিরিয়ে দিচ্ছে। এ দুঃখ কই রাখবে তৌসির? এই মাইয়া তো বহুত বাত্তামিজ। তৌসির এবার থমথমে কড়া গলায় বনে, তোরে এতদিন ভাবতাম খারাপ, কিন্তু এখন দেখছি তুই বিশ্ব খারাপ। খারাপ কথাটা শুনে নাঝা দমন করার আগে কড়া গলায় ছুঁড়ে, আমি যখন এতই খারাপ তাহলে কইলেন না আমার সাথে সংসার? তৌসির বড্ড বিরক্তি হয় এ কথায়। মনে মনে ভাবে, তোর মতো দুশ্মনের মাইয়ার লগে সংসার কি আর ইচ্ছে করে করতেছি নাকি? বিবি জান আর আমার বাদাইমা বাপ জোর কইরা গলায় ঝুলাইছি বইলায় আজ আমার এই অবস্থা। তৌসির উপেক্ষার তিক্ত সুরে বলে, লুঙ্গিতে আগুন লাগলে যেমন খুললেও বিপদ না খুললেও বিপদ, তেমনি তোমার লগে খল করলেও বিপদ না করলেও বিপদ। তৌসিরের কথার উত্তরে নাঝার ঠোঁটে এক ফালি শুষ্ক হাসির রেখা ফুটে ওঠে। এখন আর তর্ক করে না, নিরুত্তর থাকে। ইদানিং তার বড় অবসন্ন লাগে প্রতিদিনের এই অন্তহীন বিতণ্ডা নিজের সবটুকু জীবনী শক্তি নিংড়ে নিচ্ছে। এই তর্কের কোনো কুলকিনারা নেই। না, এভাবে নিজেকে ক্ষয় হতে দেওয়া যাবে না। ও মনকে শক্ত করে, নিজেকে সামলাতে হবে। তৌসিরের সাথে বাদানুবাদে জড়ালে সেই আগুনেই ঘি ঢালা হবে। তার চেয়ে এই নীরবতাই শ্রেয়। এই বৃথা বাক্য ব্যয় করে কি বা হবে? দিন শেষে মানুষটা যেমনই হোক, তাকে আঁকড়েই তো নাছাড় এই সংসার সমুদ্রে ভাসতে হবে। তাকে মেনে নেওয়া, মানিয়ে চলাই তো এখন তার নিয়তি। এই ছটফটানি, এই অস্থিরতা এখন বড্ড অর্থহীন। ফজরের পর নাঝা ফজরের নামাজ শেষ করে তেলাওয়াত করে একটু বাগানে হাঁটতে গিয়েছিল, কিন্তু হালকা ঠান্ডা লাগায় আর বেশিক্ষণ হাঁটেনি। ফের ঘরে চলে এসেছে। একটু ঠান্ডা লাগলেই ওর আবার হাঁচি দেওয়া শুরু হয়ে যায়, আর হাঁচি দিতে দিতে সারা শরীর নড়ে, জ্বর উঠে যায়। এই সমস্যা নাঝার ছোটবেলা থেকেই। সিজারের জন্ম হওয়ায় অল্পতেই অসুস্থ হয়ে যায়। ও আর ওর ভাই নাঝারেরও এই একই অবস্থা। ওরা ছুঁইতে মারা পাতার মতো একটু আঘাতেই নুয়ে পড়ে। ঘরে এসে এখন শুয়ে শুয়ে রিলস দেখতেছে। বাড়ির রান্নাঘরে আজ আর যায়নি। তৌসির পূর্ব দিকে পা দিয়ে বিছানায় শটান ভঙ্গিতে শুয়ে আছে, আর নাঝা তার বুকের মধ্যস্থলে মাথা রেখে দক্ষিণ দিকে পা দিয়ে বাঁ পায়ের হাঁটুর ওপর ডান পা তুলে আয়েশ করে শুয়ে ইনস্টাগ্রামে রিলস দেখতেছে, তাও সাউন্ড ফুল দিয়ে। তৌসির নাঝার এইসব কাণ্ডে খুবই বিরক্ত, খুবই। আর হবে নাই বা কেন? তৌসিরকে যে বড্ড জ্বালাচ্ছে সে। এই যে তৌসিরের বক্ষে মাথা রেখে শুয়ে আছে, তাতে তৌসিরের আপত্তি নেই, কিন্তু নাঝা শান্তিতে শুয়েও নেই, বারবার মাথা নড়াচড়া করাচ্ছে। এর ওপর নিচের লালচে কালো চুলগুলোর খোপা খুলে তৌসিরের চোখে মুখে গলায় ছড়িয়ে দিয়েছে। সাথে ফোনে সাউন্ড তো আছেই। এই সাউন্ডটাই বেশি বিরক্ত করছে তৌসিরকে। ঘুম লাগলেও ভেঙে যাচ্ছে বারবার। তৌসির কিছু বলার জন্য মুখ খুলবে, তারও সাধ্য নেই। মুখ খুললেই নাঝার চুল তার মুখের ভেতর চলে যায়। তৌসির হাত দিয়ে নিজের মুখের উপর থেকে চুলগুলো সরিয়ে
আধো ঘুমি গলায় বলে, নাঝা সাউন্ডটা কমাও। সাউন্ড কমানোর কথা শুনে নাঝা কিছু সময় নীরব থাকে, তারপর কমায়। এ দেখে তৌসির আর কিছু বলে না। তথাপি খানিক মুহূর্ত পর নাঝা ফাজলামি করে আবারও ভলিউম বাড়িয়ে দেখতে থাকে। তৌসির কানের কাছে ফোন নিয়ে ধরে, তারপর আবার সরিয়ে আনে। ও নিয়ত করে নিয়েছে তৌসিরকে এখন আর ঘুমাতে দেবে না। তৌসির নাঝার শয়তানি ধরতে পেরেও চোখ বুজে রয়, ভাবে হয়তো কিছু সময় পর ফাজলামি বন্ধ করে দিবে, কিন্তু তা আর হয়ই না। নাঝা অনবরত এমন করতে থাকে। না, এবার আর সহ্য করা যায় না। এই মেয়ে চরম থেকে চরম বেয়াদব। তৌসির বেশ বিরক্ত হয়ে চোখ খুলে ধমকায়, এই ছিনাদ, তোর শাওয়াটার সাউন্ড কমা, আমার ঘুমাইতে দে। কিন্তু নাঝা এসবের তোয়াক্কা করছেই না, ও রিল সাউন্ড দিয়েই দেখছে। তৌসির চোখ বুঝে তাও শুয়ে আছে, মনে মনে ভেবেছে, বদমাশনির যা ইচ্ছে করুক, আমি একটু ঘুমানোর চেষ্টা করি। তথাপি ঘুম কি আর আছে? সাউন্ডে কানে জ্বালা ধরে যাচ্ছে। তৌসির চোখ খুলে নাঝার দিকে চেয়ে বলে, এই চুত মারানি ছিনাল, তোর সমস্যাটা কি কত? এমন করতেছস কেন? ঘুমাইতে দেস না কেন আমারে? কতবার বলছি সাউন্ড কমাইতে? নাঝা তৌসিরের গালি শুনে চোখ ঘুরিয়ে ওর দিকে তাকায় আর বলে, বেলা 7টা বাজে, আর ঘুমানোর প্রয়োজন নেই, উঠুন বলছি। নাঝা, রাতে ঘুম হয় নাই, তুমি জানো কিন্তু, তাই আমাকে ঘুমাইতে দাও। হয় আমার বুকের ওপর থাইকা সরো, নয় ফোন রাখো। আরো সুন্দর করে বলুন, তাহলে কমাবো। আচ্ছা ম্যাডাম ডাকাইতনি, দয়া করে আপনার চ্যাটের বালের সাউন্ডটা একটু কমান। নাঝা আর তৌসিরের কথাই কিছু বলে না, ফোনের সাউন্ড আলগোছে কমিয়ে রিলস দেখতে থাকে। নাঝাকে এমন শান্ত থাকতে দেখে তৌসির আবারও চোখ বুঝতে বুঝতে নিজের ডান হাতটি আলতো করে বাড়িয়ে দেয় নাঝার পেটের ওপর। হঠাৎ স্পর্শে নাঝা কেঁপে ওঠে, শীত দাঁড়া বেয়ে এক শীতল স্রোত হয়ে যায়। এই অনুভূতি তার কাছে নতুন নয়। যখনই তৌসির তাকে স্পর্শ করে, এমনি কেমন এক অদ্ভুত শিহরণ জাগে নাঝার ভেতরে। সারা শরীর মৃদু কাঁপতে থাকে, লোমকূপ পর্যন্ত চঞ্চল হয়ে ওঠে। দেহ জুড়ে এক অবসন্নতার রেখা বয়ে যায়, মনে হয় কেউ সপ্রায় স্থবির হওয়ার ওষুধ খাইয়ে দিয়েছে ওকে। এর মধ্যে তৌসিরের স্পর্শগুলো বড্ড চঞ্চল, যেমনটা সে নিজে। সারা দিন টই টই করে ঘোরে, এক জায়গায় কোমর শক্ত করে বসে না। ঠিক তেমনই তার স্পর্শগুলো কোথাও স্তব্ধ হয়ে থাকে না। তৌসিরের হাতের চঞ্চল আঙুলগুলো নাঝার উদর জুড়ে এক মায়াবী বৃত্ত আঁকতে শুরু করে। নাঝা মুহূর্তের অস্বস্তি কাটিয়ে নিজেকে দ্রুত সামলে নিয়ে তৌসিরের হাতের ওপর নিজের হাতটি রাখে, আর তৌসিরের হাত সরিয়ে দিতে দিতে ফিসফিস করে বলে, হাত সরান। তৌসির হাত সরায় না, উল্টে মুঠো করে ধরতে ধরতে বলে, তুমি তোমার হাত সরাও। মুঠো করে ধরায় নাঝা অল্প ব্যথায় তৌসিরের হাতের আঙুলগুলো চেপে ধরে কাতর হয়ে বলে, আরে এভাবে ধরবেন না, কাতো কত লাগে তো। তৌসির ওর এসব কথা কানে তুলে না, আগের মতোই ধরে রয়। তৌসিরের এই কাজে নাঝা দীর্ঘ শ্বাস ছেড়ে নিজের হাত সরিয়ে আনে। এবার যা ইচ্ছে করুক এই লোক, নিজের সবকিছুই তো এই লোকেরই, তাহলে এত সংকোচ দিয়ে কি বা হবে? প্রয়োজন নেই তো এই অসংকোচের, এই বিরক্তির। তৌসির ঘুমের দেশে তলাতে শুরু করে, ওর হাতের ছোঁয়া আলতো হয়ে আসে। এমনি সময় বিবিজান চিৎকার করে ওঠেন, তৌসির রে, তাড়াতাড়ি ওঠ, 12টা বেজে গেছে তোর জীবনের। এ বলে দরজা টাচ করে মেলে বিবিজান ঘরে প্রবেশ করেন। দরজার ছিটকিনি নাঝা দেয়নি বিধায় তিনি এভাবে প্রবেশ করতে পারেন। হঠাৎ বিবিজানের এমন আগমনে নাঝা এক লাফে উঠে বসে। এমন আপত্তিকর একটা পরিস্থিতির মধ্যে কিভাবে যে বিবিজান প্রবেশ করলেন আর কি বা হয়েছে বুঝে উঠতে পারে না নাঝা।